হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করার আগে সবথেকে আগে আমি আপনাদেরকে বিশাল থ্যাংক ইউ জানাতে চাই। কারণ কি আমি যে ফার্স্ট ব্লগটা বানিয়েছিলাম আমার ডেলিভারি স্টোরিটা, সেটাতে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন, অনেক লাইকস এসছে, অনেক ভালোবাসা পেয়েছি। এছাড়া আমার 1000 সাবস্ক্রাইবার্সও কমপ্লিট হয়েছে। তার জন্যে খুব ধন্যবাদ আপনাদেরকে। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আরও অনেক ব্লগস আনবো, অনেক সাপোর্টিভ আইডিয়াস আনবো, টিপস আনবো, অ্যাডভাইস আনবো আপনাদের জন্য। তো এই দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমি ভাবছিলাম যে আজকে আমি এক্স্যাক্টলি কি বলবো। তো প্রথম 9 মাস তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি কিছু কভার করতে পারিনি, কিছু জানাতেও পারিনি। তো আমি ভাবলাম কি ওর ডেলিভারি স্টোরিটা তো আপনারা শুনলেন, এবার থেকে যদি আমি ওর মান্থ ওয়াইজ ও কিরম করে গ্রো করেছে আর আমি ওর জন্য কী করেছি যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, সেইগুলো যদি বলা যেতে পারে, আর কিছু যদি অ্যাডভাইস দেওয়া যেতে পারে, তাতে হয়তো আপনাদের একটু হলেও হেল্প হতে পারে। তো সেই দিয়ে আমি ভাবছি শুরু করব। তো আগের ব্লগটাতে আপনারা নিশ্চয়ই এইটুকু দেখেছেন যে আমি বাড়ি এলাম, বাড়ি আসার পরে আস্তে হাঁটা চলা শুরু করলাম, আর এইভাবে আস্তে আমি সুস্থ হতে শুরু করলাম। এই অবধি আপনারা শুনেছেন। তো প্রথম মাসটা আমার কিভাবে কেটেছে আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব, ঠিক আছে? তো প্রথম অ্যারাউন্ড 15-20 দিন আমার কিন্তু ভালো মতোই পেটে ব্যথা ছিল, আর হাঁটাটা আস্তে নর্মাল হয়ে গেছিলো। আর প্রথম 7 দিন অবধি আমার এই ব্যান্ডেজটা ছিল, যেটা ওরা লাগিয়ে দিয়ে থাকে হসপিটাল থেকে। তো সেই ব্যান্ডেজটা ছিল, তার জন্য একটুখানি উঠতে বসতে একটু অসুবিধেই হচ্ছিল, কিন্তু এছাড়া আস্তে ব্যথাটা কমছিল আর হাঁটাটাও স্বাভাবিক হচ্ছিল। এদিকে মেয়ের যদি আপনি দেখেন অ্যাক্টিভিটিস, তাহলে মেয়ে বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটিয়েছে, সারাদিনটাই প্রায় ঘুমোতো, আর রাত্রিবেলাটা প্রায় জেগে থাকতো। মোটামুটি শুরুর দিকে 2-3 মাস অবধি ও 3টে-4টে অবধি জেগে থেকেছে। আর এদিকে সারাদিন সে ঘুমোতো, শুধু খাওয়ার সময় খেত আর বাকি সময়টা ঘুমোতো। আর সে খাওয়াটাও ঘুমিয়েই খেত, আমাদেরকে ডেকে সে অনেক কষ্ট করে খাওয়াতে হতো। এইভাবেই কেটেছে। তো মোস্টলি তো ওইটুকু বাচ্চা তো দুধ ছাড়া তো কিছু খায় না। আর ডাক্তার যেটা বলে দিয়েছিল সেটা হচ্ছে যে 2 ঘন্টা অন্তর আমাদেরকে খাওয়াতে হবে, ঠিক আছে? তো এইভাবেই 2 ঘন্টা অন্তর ওকে তুলে ডেকে খাওয়ানো হতো, আর ও ঘুমিয়েই থাকতো, রাত্রিবেলাটা জেগে থাকতো। এবার আমার কথাতে যদি আমি আসি, তাহলে আমার প্রথমে আমার ব্রেস্ট ফিডিং আমার স্টার্ট হয়ে গেছিলো। মোটামুটি আমি ফিডিং করতে পারছিলাম, কিন্তু সপ্তাহখানেক কাটার পর আমি হঠাৎ রিয়েলাইজ করলাম যে আমার প্রচণ্ড মাথা ঘুরছে আর মাথা যন্ত্রণা করছে। তো তারপরে না, যখন আমি প্রেশারটা চেক করলাম, তখন দেখলাম যে আমার প্রেশারটা খুব হাই আছে। তো এই কারণে আমাকে ডাক্তার দেখাতে হলো। তো আমি ডাক্তার দেখালাম। তো ডাক্তার যেটা প্রেশার যেটা দেখে সেটা ইমিডিয়েট অ্যাডভাইস করলো কি আমাকে আবার হসপিটালাইজ করতে হবে, কারণ কি প্রেশারটা প্রচণ্ডই হাই ছিল। তো আমরা 2-3জন ডাক্তারকে আমরা কনসাল্ট করার পরেও সবাই একই মত দিলেন যে আমাকে ভর্তি করা উচিত। তো তাই জন্যে 1 সপ্তাহ থেকে 10 দিনের মাথায় আমাকে বেলভিউতে আবার ভর্তি হতে হয় ফর প্রেশার, হাইপার টেনশন। তো ওদের একটা ধারণা ছিল যে আফটার প্রেগনেন্সি অনেকের, মানে এটা খুবই রেয়ার, বাট সেই রেয়ার কেসের মধ্যেও পড়ে যেটাকে বলা হয় প্রি অ্যাক্লেমশিয়া। তো সেটা হতে পারে। তো প্রি অ্যাক্লেমশিয়া জিনিসটা কি? কিছুই না, সেটা হচ্ছে কি আমাদের ইউরিন দিয়ে এক্সেসিভ প্রোটিন বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেটাকেই বলা হয় প্রি অ্যাক্লেমশিয়া। তো তার কারণে অনেক সময় প্রেশার বাড়ে। তো সেটাই ওরা ধারণা করছিল, ওর জন্যই ওরা ভর্তি করলো। ওখানে কনস্ট্যান্ট মনিটরিং হচ্ছিলো, ব্লাড প্রেশারটা বেশিই ছিল। তারপরে ইউরিন কালচারও হয়েছে, ইউরিন টেস্ট হয়েছে, তাতে ওরা প্রোটিনের সেরিমেন্টস পেয়েছে। তো তাতে ওরা বুঝতে পারলো যে এরমই কিছু একটা হয়েছে। তো তার জন্য মেডিকেশন চললো। তো মোটামুটি আমি 3 দিন মতো ভর্তি ছিলাম। তো এই 3 দিন ও তো ব্রেস্ট মিল্ক কিছু খেতে পারেনি, তো ওকে ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছিল। ডাক্তারই অ্যাডভাইস করে দিয়েছিল ফর্মুলা মিল্ক কোনটা খাওয়ানো যাবে, তো সেইটাই খাওয়ানো হয়েছিল।
তো আমি যদি বলি ও কী ফর্মুলা মিল্ক খেয়েছে, তাহলে আমি আপনাকে বলতে পারি যে ও ন্যানপ্রো 1 স্টেজ 1 মানে ন্যানপ্রো স্টেজ 1টা ও খেয়েছে। তো ওই সময়টা ও খেত, ঠিক আছে। এবার যেহেতু একটা গ্যাপ পড়ে গেল, আর বাড়িতে আসার পরে আমাকে না অনেকগুলো মেডিসিন দেওয়া হয়েছিল ফর প্রেশার, মানে মোটামুটি এখনও অবধি আমাকে 3খানা প্রেশারের ওষুধ খেতে হয়। তো সেই ওষুধগুলো মানে বাচ্চার জন্য অতটা ভালো না, মানে ওর যে এফেক্ট মানে মিল্কের ওপরে ওর একটা এফেক্ট পড়বে, আর সেইটা এফেক্টটা বাচ্চাটার ওপর পড়বে। তো সেই কারণে আমি ওকে আর ফিড করাতে পারলাম না কিছুদিন, ঠিক আছে। তো যখন পারলাম না, তো আস্তে আস্তে আমার ব্রেস্ট ফিডিংটা বন্ধ হয়ে গেল। এটা আপনারা হয়তো শুনে থাকবেন, যদি আপনি ফিডিং না করান তাহলে আস্তে আস্তে মিল্ক সিক্রেশনটা বন্ধ হয়ে যায়, আর যেরকম খাওয়াতে থাকবেন সেরকম বাড়তে থাকবে। তো যেহেতু আমি খাওয়াতে পারিনি, তো আমার সিক্রেশন কমে গেল। তো তারপর থেকেও ফর্মুলা মিল্কেই আছে, কিন্তু ডাক্তার কখনোই অ্যাডভাইস করে না ফর্মুলা মিল্কের জন্য, কারণ কি ব্রেস্ট মিল্ক হচ্ছে বেস্ট মিল্ক। তো কিন্তু আমার এই পরিস্থিতির জন্য আমাকে খাওয়াতে হয়েছে। তো ন্যানপ্রো 1টা খেত, 2 ঘন্টা অন্তর অন্তর করে খেত, আর এছাড়া আর কিছু খাওয়ানো ওকে ওই সময় তো হয় না। আর যতক্ষণ না বাচ্চারা একটু সেমি সলিড ফুডের দিকে যাচ্ছে, ততদিন জলও খাওয়ানো উচিত না, আর খাওয়াতে নেই। ওরা শুধু ওই দুধটাই খায়, ওটাতেই ওদের জলের যে কন্টেন্ট আছে সেটা স্যাটিসফাই হয়ে যায়, তাই জন্য আর কিছু খাওয়াতে লাগে না। এবার ওর যদি আপনি চান টানের কথা যদি ভাবেন, তাহলে ওর ওই 7 দিন অবধি ওর ওই নাভিটা ছিল, 7-8 দিন পরেই নাভিটা খসে নিজেই পড়ে যায়। ওটা পড়ে যাওয়ার পর থেকে ওকে চান করানো গেছে। তো প্রথম তো আমরা এমনি তোয়ালে দিয়ে মুছে দিতাম, গাটা স্পঞ্জ করে দিতাম, কিন্তু তারপরে যখন 7 দিন হয়ে গেল, তখন তারপর থেকে আমরা আস্তে আস্তে গায়ে তেল লাগাতে শুরু করলাম, আর একটা ছোট্ট গামলার মধ্যে ওকে ওখান থেকেই জল নিয়ে চান করানো শুরু করা হলো। তো চানও করানো হতো, তেলও মাখানো হতো, আর এছাড়াও ডাক্তার যেটা প্রেসক্রাইব করেছিল সেটা হচ্ছে ভিটামিন D3 আর আয়রন যেটা খেতে হবে, আর একটা মাল্টিভিটামিন। এই 3টে ড্রপ ওকে রোজ খেতে হয়। তো এটা 1 বছর অবধি চলবে, ভিটামিন D3, মাল্টিভিটামিন আর আয়রন, এটা ওরা 1 বছর ধরে চলবে। এটা আমরা রোজ দিনে 1 বার করে খাওয়াই, আর এটা একটা পরিমাণ আছে, 6 ফোঁটা 8 ফোঁটা, ওটা আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি বাড়ে। 6 ফোঁটা দিয়ে শুরু হয়েছিল, তো প্রথম 1 মাস 6 ফোঁটা করেই খেত। আর এর মধ্যে ওর ভ্যাকসিন হয়েছে, প্রথম মাস কমপ্লিট হওয়ার পরে ওর অনেকগুলো বেশ কয়েকটা ভ্যাকসিন হয়েছে, আর সেগুলোর পরে হালকা একটু ব্যথা ছিল, আর একদিন একটু জ্বরও এসেছিল। জ্বরের জন্য একটা ওষুধ দিয়ে দেওয়া হয়, মানে ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছিল, সেটা খাইয়ে দিতে বলেছিল। তো সেইটা মোটামুটি 1 দিন মতো জ্বর ছিল, তো সেই জ্বরটা কাটাবার জন্য ওষুধ দিয়ে আমরা কমিয়ে দিয়েছি। বাট ওই জ্বরটা কোনো ভয়ের কিছু না, ওটা প্রত্যেকটা বাচ্চারই আসে, তো আর ওটা কিছু ভয়ের কিছু না, পরের দিন আবার সেরেও যায়। আর আজকাল যেহেতু ইঞ্জেকশনগুলো পেনলেস, তাই জন্য ব্যথাটাও বেশিক্ষণ থাকে না, আস্তে আস্তে কেটে যায়। ও তো দিব্যি হাত পা ছড়তো, তার মানে ওর ব্যথা ছিল না। এছাড়া আর অ্যাজ সাচ ওকে নিয়ে 1 মাসে আর কিছু কষ্ট হয়নি, কিন্তু হ্যাঁ, ফর্মুলা মিল্ক খাওয়ার জন্যে মাঝে মাঝে ওর কিন্তু পেটে ব্যথা করতো। তো সেই মানে সেটাকে বলা হয় কলিক পেন। তো সেই কলিক পেনটাকে যাতে কাটানো যায়, তার জন্য ওষুধ দেওয়া আছে, ডিকোলিক বলে একটা ড্রপ পাওয়া যায়, সেটা ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছিল। সেই ড্রপটা ওকে দেওয়া হতো যখন পেট ব্যথা করতো। রোজ করতো না, কিন্তু যখন করতো তখন ওকে খাওয়ানো হতো, তারপরে আস্তে আস্তে ও শান্ত হয়ে যেত। তো এই করেই আমার কেটেছে 1টা মাস। তো রোজকার একই রুটিন ছিল, 2 ঘন্টা অন্তর অন্তর ফিডিং, আর রাত্রিবেলাটা জেগে থাকা, আর এইভাবেই আমি কাটিয়েছি 1টা মাস, ঠিক আছে। আর এই হলো বাচ্চার গল্প। আর এমনি নর্মাল সিনারিওতে মারা তো 1 মাসের মধ্যে মোটামুটি ফিট হয়েই যায়, কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে যে বলে যে মেঝেতে না বসতে, বেশ কয়েকটা মাস আর কি, নট দিন, বেশ কয়েকটা মাস মাটিতে বসতে নেই, বেন্ড হতে নেই, আর কোনো ভারী ওজন তুলতে নেই। মানে কি করে হিসেব করবেন আপনি যে কতটা ওজন তোলা যাবে? যতটা আপনার বাচ্চার ওয়েট, আপনি অতটা ওজন তুলতে পারবেন, তার বেশি ওজন আপনি তুলতে পারবেন না, তোলা উচিত না। তুলতে কেন পারবেন না? পারবেন, কিন্তু তোলা উচিত না। অ্যাটলিস্ট 6 মাস এই নিয়মটা পালন করা উচিত। আর হেভি এক্সারসাইজ অ্যারাউন্ড 3-4 মাস তো করা উচিতই নয়, রেকমেন্ডেড 6 মাস করা উচিত নয়, মানে হেভি এক্সারসাইজ। টুকটাক ব্রিদিং এক্সারসাইজ আপনি করতেই পারেন,
সেগুলোতে তো সেরকম কিছু বডিতে জার্কিং হয় না, তাই সেটা করা যেতে পারে। কিন্তু হেভি কোনো এক্সারসাইজ বা ওয়েট লিফটিং এগুলো না করাই ভালো। আর সিঁড়ি ওঠা নামাটাও যতটাই না করলেই নয়, অতটাই ভালো। অ্যাটলিস্ট 1 মাস সিঁড়ি ওঠা নামাটা না করাই ভালো। এছাড়া আমি যেটা আগের দিন আপনাদেরকে বলছিলাম যে ডেলিভারির পরে অনেক হরমোনাল চেঞ্জেস হয়, মানে যে হরমোনসগুলো আমাদের বডিতে ডিউরিং প্রেগনেন্সি অনেক বেড়ে গিয়ে থাকে, সেইগুলো আফটার ডেলিভারি হঠাৎ করে কমে যায়। তো সেই কারণে একটা ড্রাস্টিক চেঞ্জ আসে বডির ভেতরে। আর ভেতরে অনেক কিছুই তো চেঞ্জেস হয়, একটা বেবি বেরিয়ে এলো, ওভারিটা নিজের আস্তে আস্তে নিজের জায়গায় এলো, তো অনেক কিছু চেঞ্জেস হয়। তো সেই এফেক্টটা মাইন্ডের ওপরেও পড়ে, সাইকোলজিক্যাল এফেক্টও একটা পড়ে। আর একটা দিক হচ্ছে যে আপনি ধরুন এই 9 মাস তো প্রচণ্ড কেয়ার পেয়েছেন বাড়ির লোকেদের কাছ থেকে, আপনার হাজব্যান্ডের কাছ থেকে, সবাই আপনার দিকটা খুব দেখেছে। ডেলিভারির পরে হঠাৎ করে এই কেয়ার অ্যান্ড অ্যাফেকশনটা শিফট হয়ে যায় বাচ্চার দিকে। মায়ের কথাটা জেনারেলি লোকেরা, মানে ইন্টেনশনালি নয়, কিন্তু জিনিসটা শিফট হয়ে যায়। শিফট হয়ে গিয়ে মায়ের দিকটা লোকেরা ভাবতে মানে কম ভাবে, আর বাচ্চার দিকটা আগে ভাবে, কারণ ও তো একটা নতুন একটা সদস্য এলো, তো সবাই ওকে নিয়ে ঘিরে থাকতে শুরু করে, আর মায়ের দিকটা একটু সাইড লাইন হয়ে যায়। বাট এটা কোনোটাই ইন্টেনশনাল নয়। এইটা হওয়ার জন্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে, আর সেইটার জন্যই একটা ইরিটেশন কাজ করে, কি আমি কি আর আগের মতো ইম্পর্টেন্ট নয়, আমার কি আর কোনো যোগ্যতা নেই, এছাড়া আমার যে এত যন্ত্রণা হচ্ছে, আমার যে এত কষ্ট হচ্ছে, এটা কি কেউ বুঝছে না, আমাকে কি আর মনের মতো আগে যেরকম সবাই খাওয়া দাওয়া দিচ্ছিলো এখন আর কি আর দেয় না, এইরকম চিন্তাভাবনা আসে। ঠিক আছে, এটা সবার মধ্যেই কারুর কম কারুর বেশি এসে থাকে। ঠিক আছে, আর এটা খুবই নর্মাল, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর এটা নিয়ে এটাও ভাবার কিছু নেই কি আমি কোনো মানসিক রোগী হয়ে গেলাম। অনেক ফ্যামিলি মেম্বাররা জিনিসটাকে নেগেটিভলি নেয়, বলে কি অনেক খিটখিটে হয়ে গেছে, অমুক তমুক অনেক কথাবার্তাই হয়। কিন্তু আমি রিকোয়েস্ট করব তাদেরকে কি এরম না ভাবতে, মানে সেই জিনিসটা একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে, কি সেই মানুষটা তো এতদিন একটা কষ্ট করে একটা বেবিকে ক্যারি করেছে, তারপরে তার একটা সার্জারি হয়েছে, তারপরে তার বডির মধ্যে অনেক চেঞ্জেস এসছে, তো সেই কারণে তার একটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জেস আসছে, তার মুডের মধ্যে আসছে। তো সেইটাকে নেগেটিভ দিকে না ভেবে আমার মনে হয় সেই মায়েদেরকে সাপোর্ট করা উচিত, মেন্টাল সাপোর্ট করা উচিত, আর এটা বোঝানো উচিত কি আমরা তোমাদের পাশে, তোমার পাশে আছি, আর আমরা তোমাকেও অতটাই যত্ন করি যতটা বাচ্চাটাকে করি। এইটা বলে বোঝাবার দরকার নেই, কিন্তু এইটা যেন মায়েরা মানে নেগলেক্টেড ফিল না হয় অ্যাটলিস্ট কিছুদিন। এটা যদি করা যেতে পারে তাহলে আমি যে কথাটা বলছিলাম, যেটা হয়ে থাকে অনেক মেয়েদের পোস্টপার্টাম ডিপ্রেশন, যেটা আরেকটু সিভিয়ার কন্ডিশন, সেইখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। এইটা এই প্রথম যেটা পোস্টপার্টাম একটা ফেজ, এটা খালি মন খারাপ হওয়া, ঠিক আছে, এটা সিরিয়াস কিছু নয়। কিন্তু এইটাই যদি আমরা কিওর না করি বা এটা যদি আমরা টাইমলি এখান থেকে না বেরিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ওটা ডিপ্রেশনে পরিণত হতে পারে। তো এটা যাতে না হয় তাই জন্যে এটা সবসময় মানে ডাক্তাররাও এটা, কনসালটেন্টরাও এটা বলে থাকে যে ফ্যামিলি মেম্বার্সদের, স্পেশালি হাজব্যান্ডকে আর বাড়ির বাকি আর সব লোকজন যারা যে জয়েন্ট ফ্যামিলিতে থাকে বা যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, তাদের সাপোর্ট করা উচিত মায়েদেরকেও, যাতে ওরা তাড়াতাড়ি রিকভার করতে পারে, মেন্টালি স্ট্রং হতে পারে, আর আগের মতো আবার আগের লাইফে ফিরে যেতে পারে। ঠিক আছে, আর এছাড়া যদি কারোর কন্ডিশন তো ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, যদি মনে হয় যে কোনো রকম কিছু অসুবিধে হচ্ছে, কোনো বিহেভিয়ার, সেটা বিহেভিয়ারটা নর্মালের মতো লাগছে না, নর্মালের থেকে একটু অন্যরকম লাগছে, আমার মনে হয় তখনই কনসালটেন্টকে একবার দেখানো উচিত। সাইকোলজি আমি বলছি না কি, অনেক লোকের একটা ধারণা আছে কি মাথার প্রবলেম মানেই সে পাগল, কিন্তু সেটা কিন্তু নয়। আজকালকার যুগে কিন্তু মাথার প্রবলেম মানে কিন্তু পাগল নয়, মাথার প্রবলেম মানে কিন্তু সাইকোলজিক্যাল অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, মন খারাপটাও একটা মাথারই একটা প্রবলেম, কিন্তু তার মানে কিন্তু সে পাগল নয়। ঠিক আছে, তো সেইটাকে কিওর করা যেতে পারে, সেটাকে খুব তাড়াতাড়ি আমরা আবার রিভার্ট করে নর্মাল লাইফে আনতে পারি, প্রোভাইডেড আমরা যদি ঠিক মতো ঠিক জায়গায় চিকিৎসা করাতে পারি। যদি লাগে প্রথম একদম ইনিশিয়াল ফেজে যদি আমরা একবার জিনিসটাকে দেখিয়ে নিতে পারি, তাহলে কিন্তু কোনো মেডিসিনও লাগে না, এমনিই ঠিক হয়ে যায়। আর যদি আপনারা এটাকে ফেলে রাখেন তাহলে এটা বাজে দিকে যেতে পারে। ঠিক আছে, তো এটা হলো প্রথম 1 মাসে মায়ের দিকটা আমি আপনাকে বললাম।
ঠিক আছে। এবার কোনো কোনো পেরেন্টসদের বা কোনো কোনো মায়েদের এই প্রবলেমটা খুব একটা সিভিয়ার কিছু হয় না, আর কোনো কোনো মায়েদের হয়ে থাকে, দু রকম কেসই আছে। আমার ক্ষেত্রে হয়েছিল প্রেশারের ব্যাপারটা হয়েছিল, সেটা একটা অন্যরকম জিনিস, প্রি অ্যাক্লেমশিয়া। সেটা হচ্ছে একদমই রেয়ার একটা সিনারিও। জেনারেলি প্রি অ্যাক্লেমশিয়া ডিউরিং প্রেগনেন্সি হয়, পোস্ট প্রেগনেন্সি কিন্তু হয় না। আমার ক্ষেত্রে এটা একটা রেয়ার একটা সিনারিও হয়েছিল, যেটা ওষুধ খাওয়ার পরে সেরেও গেছে। কিন্তু একটু হাইপার টেনশনটা আমার রয়ে গেছে, এখনও ওষুধ খেয়ে যাচ্ছি, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আগের থেকে অনেকটাই বেটার আছি। এখন এক কার্ডিওলজিস্টকে আমি দেখাচ্ছি, তাতে তার ওষুধ খেয়ে আমি আগের চেয়ে অনেকটাই ভালো আছি। কিন্তু হ্যাঁ, একটাই আনফর্চুনেট জিনিস থেকে গেল, সেটা হচ্ছে কি আমি ওকে ব্রেস্ট ফিড করাতে পারলাম না বেশি দিন। কিন্তু ঠাকুরের দয়ায় ও ভালো আছে, সুস্থ আছে, মানে ফর্মুলা মিল্ক খেয়েও ও কিন্তু ভালোই আছে, ঠিক আছে। তো 1 মাসে আর বিশেষ কিছু হয়নি, এটাই ছিল আমার রুটিন। আর আমি যেহেতু আমি একটা জব করি, তো আমি তো ম্যাটারনিটি লিভে ছিলাম, তো আমি মোস্টলি মেয়েকেই টাইম দিতাম আর রেস্ট নিতাম, এটাই। এর বেশি আমার কিছু কাজ ছিল না। আর বাড়িতে অ্যাজ আমাকে বাই দ্য গ্রেস অফ গড আমাকে বিশেষ কিছু করতে হয় না, তো রেস্টই নিয়েছি আর আরামেই কেটেছে। আর তাই জন্য হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার অফিস জয়েন করতে পেরেছি, ঠিক আছে। তো আজকের ব্লগটা এই অবধিই ছিল, এইটুকুই বলার ছিল। আর আপনাদেরকে বলে দিই যে আর যদি আপনারা কোনো রকম কোনো টিপস চান, কোনো রকম কোনো অ্যাডভাইস আমার থেকে চান, যে কোনো অ্যাডভাইস ডিউরিং প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি, বেবি রিলেটেড, বেবি ফুড রিলেটেড, বেবি হেলথ রিলেটেড, কোনো রকম যদি কোনো কনসালটেশন আপনারা চান, আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, আপনি কমেন্টে জানাতে পারেন। আমি আপনাকে মানে যতটা আমার পক্ষে সম্ভব আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব। এটার আগের ভিডিওতেও বলেছিলাম, এখনও বলছি। তো আমি হেল্প আমি আপনাদেরকে সত্যি করতে চাই আর করব, ঠিক আছে। তো এই অবধি আজকের ভিডিও রইল, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আর ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এন্ড করব হর হর মহাদেব বলে। আসছি, টাটা।